আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি 2027 ব্যাচের শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের ক্লাসে স্বাগতম। আজকে আমরা পড়ব এসএসসি পদার্থ বিজ্ঞান বইয়ের দ্বিতীয় অধ্যায় গতি। আজকে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্বরণ। গত ক্লাসে আমরা বেগ এবং দ্রুতি নিয়ে আলোচনা করেছিলাম। আশা করি গত ক্লাসটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের লেকচারটি। দেখো, ত্বরণ। ত্বরণ কি? ত্বরণ হচ্ছে সময়ের সাথে বেগ পরিবর্তনের হার। অর্থাৎ আমরা ত্বরণ লিখতে পারি, ত্বরণকে আমরা এ দিয়ে প্রকাশ করি, এক্সিলারেশন। ত্বরণকে আমরা লিখতে পারি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়। অর্থাৎ বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলবো? ত্বরণ বলবো। যখন কোনো বস্তু সমবেগে চলে তখন এর ত্বরণ নেই। বেগের পরিবর্তন হলেই বুঝতে হবে যে সেখানে ত্বরণ হয়েছে। দেখো, আমি যদি ধরে নেই যে একটি বস্তু এখানে আছে যার আদিবেগ হচ্ছে ইউ, ইউ দ্বারা আমি এর আদিবেগ প্রকাশ করব। ধরি বস্তুটি ইউ আদিবেগ নিয়ে টি সময় পর এই এখানে এসে বস্তুটির শেষ বেগ ভি প্রাপ্ত হলো। অর্থাৎ শেষ বেগ ইজ ইকুয়াল টু ভি। তাহলে ত্বরণ ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি বেগের পরিবর্তন অর্থাৎ শেষ বেগ মাইনাস আদিবেগ ডিভাইডেড বাই সময়। অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এটাই হচ্ছে ত্বরণের সূত্র। অর্থাৎ ত্বরণ এ ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখন আসো যে যদি কোনো বস্তু সমবেগে চলে তাহলে কেন ত্বরণ থাকে না। ধরে নিলাম আমি যে বস্তুটি হচ্ছে এইটা এবং বস্তুটি ইউ 10 মিটার পার সেকেন্ড আদিবেগ নিয়ে যাত্রা শুরু করে টি সময়ে বেগ প্রাপ্ত হলো, বা হচ্ছে শেষ বেগ ও 10 মিটার পার সেকেন্ড। তাহলে আদিবেগ এবং শেষ বেগ দুইটাই সমান, অর্থাৎ বস্তুটি সমবেগে চলতেছে। তাহলে আমরা ত্বরণ লিখতে পারি বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময় ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভি হচ্ছে 10 এবং ইউ হচ্ছে 10 ডিভাইডেড বাই টি। তাহলে এখানে আনসার আসবে 0। অতএব ত্বরণ হচ্ছে 0। তার মানে বেগের যদি কোনো পরিবর্তন না হয়, অর্থাৎ বস্তুটি যদি সমবেগে চলে তাহলে এর ত্বরণ হয় 0। শুধুমাত্র বেগের পরিবর্তন হলেই সেখানে ত্বরণ হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা যদি এ থেকে বি একটি অবস্থান ধরে নেই এবং ধরি এ থেকে বি অবস্থানের দিকে আমি আঁকাবাঁকা পথে পৌঁছালাম, তাহলে এই যে আঁকাবাঁকা পথে পৌঁছানোর জন্য আমি ধরে নিলাম মোট 3 মিটার রাস্তা আমি অতিক্রম করেছি। তাহলে এই যে আঁকাবাঁকা পথে যে আমি এ থেকে বি অবস্থানের দিকে গেলাম, এই আঁকাবাঁকা পথে এ থেকে বি অবস্থানের দিকে যাওয়ার জন্য আমাদের প্রতিনিয়ত পরিবর্তন করতে হয়েছে। আমার প্রতিনিয়ত বেগের দিক পরিবর্তন করতে হয়েছে। প্রতিনিয়ত বেগের দিক পরিবর্তন করার কারণে আমার বেগ পরিবর্তন হয়েছে। তাহলে বেগের দিক পরিবর্তন হচ্ছে, এর মানে হচ্ছে বেগ পরিবর্তন হচ্ছে। বেগ পরিবর্তন হচ্ছে মানে এখানে ত্বরণ হচ্ছে, তাই না? আবার আমি যদি আরেকটি উদাহরণ ধরে নেই যে আমি মাথার উপরে একটি সুতায় পাথর বেঁধে সেটা আমি আমার মাথার উপরে এরকম ভাবে ঘোরাচ্ছি এবং তাহলে ওই সুতায় বাঁধা পাথরটি ঘোরার সময় একটি বৃত্ত সৃষ্টি করবে। তাহলে আমি যখন সুতায় বেঁধে পাথরটি ঘোরাচ্ছি তখন ওই পাথরটি প্রতিনিয়ত এর দিক এরকম ভাবে পরিবর্তন করছে। অর্থাৎ কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে, আবার কখনো এখানে থাকবে, কখনো এখানে থাকবে,
কখনো এখানে থাকবে, অর্থাৎ প্রতিনিয়ত এর দিক পরিবর্তন হচ্ছে বেগের। তাহলে বেগের দিক পরিবর্তন হওয়া মানে হচ্ছে এখানে বেগ পরিবর্তন হচ্ছে, বেগের দিক পরিবর্তন মানে বেগ পরিবর্তন। আর বেগ পরিবর্তন মানে কি? ত্বরণ হচ্ছে, তাই না? এখন আসো, এই যে একটা লাইন, যদি বেগের মান বাড়তে থাকে তাহলে আমরা বলি বস্তুটির ধনাত্মক ত্বরণ হচ্ছে, যদি বেগের মান কমতে থাকে আমরা বলি বস্তুটির ঋণাত্মক ত্বরণ, যেটার অপর নাম হচ্ছে মন্দন, মন্দন হচ্ছে। এর মানে কি? ধরো আমি এখানে ত্বরণ বোঝাচ্ছি, আমি এখানে প্রথমে ত্বরণ বোঝাচ্ছি, ত্বরণ, এবং পরে মন্দন বোঝাবো। ত্বরণ এবং মন্দন কি? ধরো আমি একটি বস্তু নিলাম, যে বস্তুটির আদিবেগ ইউ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বস্তুটি টি সময়ে, টি ইজ ইকুয়াল টু 5 সেকেন্ড সময়ে ও একটি শেষ বেগ প্রাপ্ত হল, যেটা হচ্ছে 20 মিটার পার সেকেন্ড। অর্থাৎ এর বেগটা কিন্তু বৃদ্ধি পেল, তাই না? আদি বেগ 10 থেকে শেষ বেগ হলো 20, তাহলে ত্বরণ এ হবে ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখানে ভি হচ্ছে 20, ইউ হচ্ছে 10, আর সময় হচ্ছে, তাহলে এখানে আসবে 2 মিটার পার সেকেন্ড। দেখো এখানে ধনাত্মক ত্বরণ হলো, এই ধনাত্মক ত্বরণের অপর নাম হচ্ছে ত্বরণ, ধনাত্মক ত্বরণ হলো, ত্বরণটা হলো ধনাত্মক, ধনাত্মক ত্বরণ, এটাকেই আমরা বলি ত্বরণ। অর্থাৎ বেগ, বেগ যদি বৃদ্ধি পায় তাহলে সেখানে ধনাত্মক ত্বরণ। এখন আসো মন্দন বা ঋণাত্মক ত্বরণকে। ধরো আমি একটি বস্তু ধরলাম ইউ, যার আদিবেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড এবং বস্তুটি 5 সেকেন্ড চলে, 5 সেকেন্ড যাবত চলে ও এইখানে এসে ওর শেষ বেগ হলো 5 মিটার পার সেকেন্ড, অর্থাৎ ওর বেগটা কিন্তু কমলো। দেখো ওর বেগ কিন্তু কমলো, অর্থাৎ 10 থেকে হলো কত, 5 মিটার পার সেকেন্ড। আদি বেগ ছিল 10 মিটার পার সেকেন্ড, শেষ বেগ হলো 5 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ যেহেতু কমলো, তাহলে এখানে ত্বরণ হবে a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। তাহলে ভি হচ্ছে 5, শেষ বেগ ভি হচ্ছে 5 এবং আদি বেগ হচ্ছে 10, আর সময় হচ্ছে 5 সেকেন্ড। তাহলে এখানে আসবে -1 মিটার পার সেকেন্ড ইনভার্স 2, এখানে হবে মিটার পার সেকেন্ড ইনভার্স 2, মিটার সেকেন্ড ইনভার্স 2 আর মিটার সেকেন্ড ইনভার্স 2, কারণ ত্বরণের একক হচ্ছে মিটার সেকেন্ড ইনভার্স 2। তাহলে দেখো এখানে ঋণাত্মক ত্বরণ হলো, এই ঋণাত্মক ত্বরণের অপর নামে কি, মন্দন। এখন আমরা ত্বরণের একক এবং মাত্রা বের করা শিখবো। একক এবং মাত্রা, একক, মাত্রা। দেখো আমরা জানি ত্বরণ a ইজ ইকুয়াল টু বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, ডিভাইডেড বাই সময়, তাই না? এই বেগের পরিবর্তনটা হচ্ছে বেগ, লিখতে পারি ডিভাইডেড বাই সময়। আমরা জানি বেগের একক হচ্ছে মিটার পার সেকেন্ড এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড, তাহলে ত্বরণের একক আসবে মিটার সেকেন্ড ইন, তাই না? আবার ত্বরণের মাত্রা বের করা শিখবো। ত্বরণের মাত্রা হচ্ছে বেগের মাত্রা, আমরা জানি ত্বরণ ইজ ইকুয়াল টু বেগ বাই সময়, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, যেটাকে আমরা বেগের পরিবর্তনকে আমরা লিখতে পারি বেগ ডিভাইডেড বাই সময়। বেগের মাত্রা হচ্ছে এল টি ইনভার্স 1, সময়ের মাত্রা হচ্ছে টি, তাহলে ত্বরণের মাত্রা হবে এল টি ইনভার্স, আমরা এটাকে থার্ড ব্র্যাকেটের মধ্যে আটকালাম। তাহলে আশা করি তোমরা ত্বরণের একক এবং বেগের একক সম্পর্কে বুঝতে পেরেছো। এখন আমরা যে বিষয়টি সম্পর্কে জানবো, দেখো চলো, যে আমি ধরে নিলাম, আমি ধরে নিলাম একটি বস্তু এখানে ইউ আদিবেগে যাত্রা শুরু করে টি সেকেন্ড যাবত চলে এখানে এসে ও শেষ বেগ প্রাপ্ত হলো বি। তাহলে এখানে ও ত্বরণ হবে কি, বেগের পরিবর্তন ডিভাইডেড বাই সময়, অর্থাৎ ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি। এখান থেকে আমরা লিখতে পারি এখান থেকে আমরা লিখতে পারি ভি মাইনাস ইউ
ইজ ইকুয়াল টু এটি, লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, তাই না? তাহলে এই যে আমরা বের করলাম যে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা হচ্ছে একটি গতির সূত্র বা গতির সমীকরণ। এখন যদি আমরা ধরে নেই যে এই বস্তুটি যে আদিবেগে চলা শুরু করেছে সেটা হচ্ছে 0, অর্থাৎ বস্তুটি স্থির অবস্থান থেকে চলা শুরু করেছে। আমি ধরে নেই যে বস্তুটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছে। তাহলে আমরা তাহলে আদিবেগ ইউ ইজ ইকুয়াল টু কত হবে? 0 হবে। তাহলে আদিবেগ যদি 0 হয় তাহলে আমরা লিখতে পারি ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। এই সূত্রে ভি ইজ ইকুয়াল টু আদিবেগ ইউ হবে 0 প্লাস এটি, তাই না? তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার দেখো এখানে একটি লাইন লেখা আছে যে গাড়ি, ট্রেন বা সাইকেলের গতি এসবের ক্ষেত্রে ত্বরণ সবসময় অসম ত্বরণ। কারণ গাড়ি, ট্রেন বা সাইকেল যেগুলো দেখি না কেন প্রতিনিয়ত এদের বেগ কখনো হ্রাস পায় কখনো বৃদ্ধি পায়, অর্থাৎ ত্বরণটি সবসময় অসম ত্বরণই হয়ে থাকে। দেখো দেখো এখানে আমি যদি বলি যে এই অবস্থান থেকে একটি গাড়ি যাত্রা শুরু করলো, এই অবস্থান থেকে একটি গাড়ি যাত্রা শুরু করে ও ইউ ইজ ইকুয়াল টু 0, অর্থাৎ স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করে এ থেকে যখন বি অবস্থানে গেল তখন ওর বেগ হলো ম্যাক্সিমাম, অর্থাৎ এ থেকে যখন যাত্রা শুরু করলো তখন 0 আদিবেগ নিয়ে ও যখন বি বিন্দুতে গেল তখন আস্তে আস্তে এ থেকে বি পর্যন্ত আস্তে আস্তে বেগ বৃদ্ধি পেয়ে ওর বেগটা হলো ভি ম্যাক্স। মানে এখানে ত্বরণ কি হলো? পজিটিভ ত্বরণ হলো। বেগ বৃদ্ধি পাওয়া মানে হচ্ছে ধনাত্মক ত্বরণ ও পজিটিভ ত্বরণ। আবার ও যখন বি থেকে এই ভি সর্বোচ্চ বেগ নিয়ে ও এই সি পর্যন্ত এই সর্বোচ্চ বেগে ও চললো, তো বি থেকে সি বিন্দুতে ওর বেগের কোনো পরিবর্তন হয়নি। তো বেগের পরিবর্তন যদি না হয় তাহলে আমরা জানি কি ত্বরণ হচ্ছে 0। আর ও সি থেকে এই যে ডি বিন্দুতে যখন আসলো আমি ধরে নিলাম ও ডি বিন্দুতে ওর বেগ হয়ে গেল 0, অর্থাৎ সি বিন্দুতে ওর বেগ ছিল সর্বোচ্চ, এই সর্বোচ্চ বেগ আস্তে আস্তে হ্রাস পেয়ে 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 ডি বিন্দুতে এসে ওর বেগ হলো 0, অর্থাৎ ডি বিন্দুতে ওই গাড়িটি থেমে গেল, গাড়ি থেমে গেল। তার মানে এই যে সি থেকে ডি বিন্দুতে যতটুকু পথ আসলো ওইটুকু পথে ওর বেগ যে আস্তে আস্তে হ্রাস পেলো, তার মানে এখানে ত্বরণটা হলো কি ঋণাত্মক ত্বরণ। বেগ হ্রাস পেলে কি ত্বরণ হয়? বেগ হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ হয়। বেগ বৃদ্ধি পেলে হয় ধনাত্মক ত্বরণ, বেগ হ্রাস পেলে ঋণাত্মক ত্বরণ। এই ব্যাপারে আমরা কিছুক্ষণ আগে পড়িয়েছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে এই প্রতিটি জিনিস, এই যে ত্বরণের মাত্রা a ইজ ইকুয়াল টু ভি মাইনাস ইউ ডিভাইডেড, ত্বরণের সূত্র ভি মাইনাস ইউ ডিভাইডেড বাই টি, এই সম্পর্কে আমরা পড়িয়েছি। এরপর ত্বরণের মাত্রা বের করা সম্পর্কে দেখিয়েছি, ত্বরণের একক বের করা সম্পর্কে দেখিয়েছি। এই সূত্র ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সম্পর্কে আমরা বলেছি। এবার আদিবেগ যদি শূন্য হয় অর্থাৎ স্থির অবস্থা থেকে, যদি স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করে তাহলে ভি ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই সূত্রটি হয় ভি ইজ ইকুয়াল টু এটি, এই সম্পর্কে আমরা বলেছি। এরপরে পরে দেখো কি আছে। দেখো এখানে একটি কথা আছে যে সমত্বরণের একটি উদাহরণ হচ্ছে সমত্বরণ কি, যদি যদি বেগ বৃদ্ধির হারটা যদি সমান থাকে তাহলে সেটাকে আমরা বলতে পারি সমত্বরণ। সমত্বরণ হচ্ছে বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে। আর অভিকর্ষ ত্বরণ আমরা জানি অভিকর্ষ ত্বরণ জি এর মান হচ্ছে 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2, তাই না? এর মানে কি? এর মানে হচ্ছে এই যে অভিকর্ষ ত্বরণের
অভিকর্ষ ত্বরণের মানটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বেগ এর বাড়তে থাকে। অর্থাৎ অভিকর্ষ ত্বরণ g = 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2 এর মানে হচ্ছে আমরা দেখো এখানে লেখা আছে পৃথিবী পৃষ্ঠের কাছাকাছি অভিকর্ষ ত্বরণের মান হয় 9.8 মিটার সেকেন্ড ইনভার্স 2। এর মানে হচ্ছে আমরা যদি কোনো বস্তুকে স্থির অবস্থা থেকে ছেড়ে দেই, অর্থাৎ u = 0 এই অবস্থা থেকে যদি নিচের দিকে ছেড়ে দেই, ও যখন ভূমিতে পড়তে শুরু করে তখন ওর বেগটা প্রতি সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে বৃদ্ধি পেতে থাকে। দেখো আমি লিখি যে প্রতি সেকেন্ডে 1 সেকেন্ডে 9.8 মিটার পার সেকেন্ড করে এর বেগ বৃদ্ধি পায়। যেহেতু সময়ের সাথে সাথে ওর বেগ বৃদ্ধির হারটা সমান থাকে, বেগ বৃদ্ধির হার সমান থাকে, সুতরাং আমরা বলতে পারি এটা একটি সমত্বরণের উদাহরণ। কারণ সমত্বরণ কি, বেগ বৃদ্ধির হার যদি সমান থাকে সেটাকে আমরা কি বলি, সমত্বরণ বলি। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এখন দেখো এই লেখচিত্রটা, এখানে একটি প্রশ্ন আছে যে এই লেখচিত্রটার আলোকে দেখো এখানে বেগ এবং সময় বনাম লেখচিত্র দেয়া আছে। আমরা জানি, দেখো আমরা জানি ত্বরণ হচ্ছে বেগ বাই সময়, তাই না? তার মানে বেগ বনাম সময় লেখচিত্র কি নির্দেশ করে? বেগ বনাম সময় লেখচিত্র আমাদের ত্বরণ নির্দেশ করে। এই লেখচিত্রে এই যে বেগ বনাম সময় লেখচিত্র দেয়া আছে, এই লেখচিত্রটা ত্বরণ নির্দেশ করছে। ধরো এই যে এখান থেকে এইটা হচ্ছে শূন্য বিন্দু, শূন্য, এটা হচ্ছে এ, এই থেকে এইটুকু হচ্ছে এ বি, এই থেকে এইটুকু হচ্ছে এই বিন্দু যদি হয় সি এবং এই বিন্দু যদি হয় ডি, তাহলে দেখো এই 0 থেকে এ পর্যন্ত বেগটা কিভাবে বৃদ্ধি পাচ্ছে। তাহলে তার মানে বেগ যদি বৃদ্ধি পায় তাহলে এখানে ত্বরণটা হবে কি, ধনাত্মক, তাই না? বাট এ থেকে বি এইটুকু পর্যন্ত বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ বেগের পরিবর্তন 0। বেগের পরিবর্তন যদি না হয়, বেগ যদি সমান থাকে, তাহলে ত্বরণ কি হবে বলো তো? শূন্য। আবার দেখো এই বি থেকে সি এই এর মধ্যে, অর্থাৎ বিসি এইটুকু দূরত্বের মধ্যে বেগটা আবার বৃদ্ধি পাচ্ছে। তো বেগ বৃদ্ধি পাওয়া মানে কি, ধনাত্মক ত্বরণ। তার মানে এই থেকে এইটুকুর মধ্যে ত্বরণটা হচ্ছে ধনাত্মক। আবার সি এবং ডি এই দুটো বিন্দুর মধ্যে, সি থেকে ডি এইটুকু পথে, এই যে দেখো সি থেকে ডি এইটুকু পথে কিন্তু হ্রাস পাচ্ছে, দেখো বেগ হ্রাস পাচ্ছে। তো বেগ হ্রাস পাওয়া মানে কি, এখানে ত্বরণটা হচ্ছে ঋণাত্মক ত্বরণ। ঋণাত্মক ত্বরণ মানে হচ্ছে মন্দন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। দেখো এখানে বলা আছে যে এ থেকে ধনাত্মক ত্বরণ হচ্ছে, বি তে ত্বরণ নেই কারণ বেগের কোনো পরিবর্তন নেই, সি তে ত্বরণ বেগটা বৃদ্ধি পাচ্ছে, তার মানে এখানে ধনাত্মক ত্বরণ হচ্ছে, এবং ডি তে মন্দন বা নেগেটিভ ত্বরণ হচ্ছে, কারণ এই যে সি থেকে ডি এইটুকু পথের মধ্যে বেগ হ্রাস পাচ্ছে। বেগ হ্রাস পাওয়া মানে ঋণাত্মক ত্বরণ বা মন্দন। আশা করি তোমরা আজকের ক্লাসটি বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই রাখছি, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে। আর হ্যাঁ, তোমাদের জন্য একটি ছোট্ট রিমাইন্ডার, তোমাদের সকলের সুবিধার জন্য এই চ্যাপ্টারের প্রতিটি লেকচার প্লেলিস্ট আকারে আমাদের ইউটিউব চ্যানেলে আপলোড করা থাকবে, যাতে কোনো ক্লাস মিস হয়ে গেলে তোমরা খুব সহজে ওই লেকচারটি দেখে নিতে পারো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।